ওয়েলকাম টু পান্ডে কোচিং সেন্টার। পান্ডে কোচিং সেন্টারে আমি তুষার পান্ডে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, তোমাদের সায়েন্স চ্যাপ্টার ওয়াইজ স্পেশাল ক্লাস চলছে, তোমরা জানো। এর আগে হিট অ্যান্ড টেম্পারেচার মানে তাপমাত্রা চ্যাপ্টারটা আমি আপলোড করেছি। তোমরা যারা ক্লাসটা দেখোনি, খুব সুন্দর হয়েছে, ক্লাসটা দেখে নিও। কারণ ওর মধ্যে একটা ক্লাসের মধ্যে যাবতীয় যত ইনফরমেশন যা প্রয়োজন হয় এভরিথিং দেওয়া রয়েছে। এবং ঠিক ওর পরে তার আরেকটা ক্লাস 2 আমি আনবো, সেটা বলেছিলাম। বাট আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে পরমাণুর গঠন। ওকে, যে পরমাণু গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার। কারণ দেখো, এই চ্যাপ্টারগুলো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যে রেলের পরীক্ষা, জিএনএম পরীক্ষা, যেমন রেল গ্রুপ ডি, এনটিপিসি, তারপর আরপিএফ, জিএনএম, এনএম পরীক্ষা। ওকে, তো তাছাড়াও বাকি যে পরীক্ষাগুলো থাকে সেখানেও খুবই ইম্পর্টেন্ট পার্ট হয়। বাট আমি একটু ডেপথেই করাবো যতটুকু প্রয়োজন তোমাদের। আর অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে একটু মানে যেমন ডাব্লিউপি, কেপি, এসএসসি, জিডি বা আদার্স যে কম্বাইন্ড যে পরীক্ষাগুলো হয়, তো সেখান থেকে যে থিওরি পার্টটা যেটা রয়েছে সেটা খুবই ইম্পর্টেন্ট হবে। ওকে, তো তোমরা যারা আগের ক্লাস দেখোনি দেখে নিও। এবং আমি যে তোমাদের পরমাণুর গঠন আজকে যেটা আমি করাবো, তো সেটা ক্লাস 1 করাবো আমি, এরপর ক্লাস 2তে কমপ্লিট করে দেবো। এবং তারপরে প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন রয়েছে পিওয়াইকিউ, সেটাকেও সলভ করাবো। এবং এরপরে ঠিক আমাদের পরমাণু গঠনের পরে চলে আসবে পর্যায় সারণী। ওকে, পিরিয়ডিক টেবিল আসবে। পিরিয়ডিক টেবিলের পরে অ্যাভোগাড্রো প্রকল্প বা গ্যাসের ধর্ম দিয়ে যে পার্টটা রয়েছে সেই পার্টটা আমি পরপর করাবো। তো তোমরা সবাই ক্লাসের সঙ্গে থাকো এবং পরপর ক্লাসগুলো দেখো। সায়েন্সে খুব ডেভেলপ হবে এবং পরীক্ষার জন্য হেল্পফুল মানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমি তোমাদের প্রোভাইড করবো। ওকে, এবং তার সঙ্গে প্রথমে তো চ্যাপ্টারের কনসেপ্ট দেওয়া, এবং কনসেপ্টের পরে যে এমসিকিউ সলভ করা, তার নিউমেরিক্যাল প্রবলেমগুলো সেগুলো সলভ করা, এবং প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসে সেগুলো সলভ করে দেওয়া হবে। ওকে, চলো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। আর আরেকটা কথা দেখো, প্রত্যেক দিনের মধ্যে বলতে হয়, আমাদের যে কোচিং সেন্টার এটা হচ্ছে পাটনা কম্পিটিটিভ কোচিং। এখানে কি আবাসিক ব্যবস্থা রয়েছে। ওকে, হস্টেল রয়েছে, ডিটেলস এখানে রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে। যদি তোমাদের কারো মনে হয় যে আমাদের কোচিংয়ের অফলাইন ক্লাসের সঙ্গে যোগাযোগ রাখতে চাও বা অনলাইন আমাদের পেইড ব্যাচ থাকে সেখানেও যদি করতে চাও, তোমরা এই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে করে হেল্প নিয়ে নেবে। ওকে, তো চলো আর কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। চলো তাহলে আজকের চ্যাপ্টার কি, পরমাণু গঠন। ওকে, তাহলে পরমাণু গঠন সম্পর্কে যদি প্রথমে আমি বলতে যাই, দেখো চ্যাপ্টার পরমাণু গঠন। ওকে, যে পরমাণু গঠন সম্পর্কে প্রথমে বলতে গেলে যে পদার্থের গঠন সম্পর্কে আগে তোমাদের জানতে হবে। দেখো, বহু প্রাচীনকাল থেকেই বিজ্ঞানী মহলে যে বিভিন্ন জল্পনা কল্পনা চলছিল যে পদার্থ কী দিয়ে তৈরি, পদার্থের গঠন কেমন, পদার্থের ধর্ম কীরকম, এরকম বিভিন্ন প্রশ্ন বিজ্ঞানী মহলে ঘোরাফেরা করতো। ওকে, তো এই সময় আমাদের ভারতের একজন বিজ্ঞানী ছিলেন যার নাম কনাদ। যে ভারতের বিজ্ঞানী কি যার নাম ছিল কনাদ, তিনি সর্বপ্রথম বলেছিলেন যে পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে তৈরি। যে পদার্থ কি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে তৈরি। ওকে, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে তৈরি, এই ক্ষুদ্র কণাগুলিকে তিনি একটা নাম দিয়েছিলেন। এই ক্ষুদ্র কণাগুলির নাম দিয়েছিলেন পরমাণু, নাম দিয়েছিলেন পরমাণু। দেখো, এখান থেকে খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হলো যে পরমাণু কথাটি প্রথম কে ব্যবহার করেন। তাহলে পরমাণু কথাটি প্রথম কে ব্যবহার করেন? যে পরমাণু কথাটি প্রথম ব্যবহার করেন এই প্রশ্নটা যখনই আসবে তখন উত্তর কি হয়ে যাবে? যে বিজ্ঞানী কনাদ। ওকে, এবং বিজ্ঞানী কনাদ তখন আর ডিটেলস কিছুই বলে যেতে পারেননি। তিনি কি বলেছিলেন? শুধুমাত্র যে পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে তৈরি, এবং সেই ক্ষুদ্রতম কণাগুলিকে, সেই ক্ষুদ্র কণাগুলিকে কি বলা হয়? পরমাণু বলা হয়। ওকে, জাস্ট এইটুকুই বলেছিলেন। ঠিক একই সময়ে যে কণাদের সময় আরেকজন বিজ্ঞানী ছিলেন যার নাম কি ডেমোক্রিটাস। যার নাম কি ডেমোক্রিটাস। ওকে, এই ডেমোক্রিটাস ব্রিটিশ বিজ্ঞানী ছিলেন। তো দেখো, যে তিনি ওই একই সময় যে কণাদের সময় পরীক্ষা নিরীক্ষা করে যে তিনিও ওই কণাদের মতোই ওইটুকুই জানতে পেরেছিলেন যে কি, যে পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে তৈরি। কিন্তু তিনি যেহেতু এখানে ব্রিটিশ বা তার ল্যাঙ্গুয়েজ ইংরেজি, তো সেজন্য এই পরমাণুকে তিনি নাম দিয়েছিলেন কি, অ্যাটম নাম দিয়েছিলেন। কি নাম দিয়েছিলেন? অ্যাটম নাম দিয়েছিলেন। ওকে, তো যদি এখান থেকে প্রশ্ন আসে যে ঠিক এরকমভাবে স্পেলিং করে অ্যাটম শব্দটি প্রথম কে ব্যবহার করেন, তাহলে অ্যাটম শব্দটি প্রথম ব্যবহার করেন যে ব্রিটিশ বিজ্ঞানী কি, ডেমোক্রিটাস। তাহলে এটা খেয়াল করবে একটু, যে পরমাণু কথাটি ব্যবহার করেন কে, কনাদ, আর অ্যাটম কথাটি প্রথম ব্যবহার করেন কে, ডেমোক্রিটাস। তিনও ডিটেলস কিছুই বলেননি, জাস্ট কনাদ যতটুকু বলেছেন ওইটুকুই, শুধু তার ভাষায় বলেছিলেন, আর কিছুই না। ওকে, তাহলে এখান থেকে দেখো দুটো প্রশ্ন আমরা পেয়ে গেলাম, যে পরমাণু কথাটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী কনাদ, এবং অ্যাটম শব্দটি প্রথম ব্যবহার করেন কি, ব্রিটিশ বিজ্ঞানী ডেমোক্রিটাস। ওকে,
ঠিক এর পরে যে 1808 সালের ঘটনা, প্রায় 1808 সালের ঘটনা, যে বিজ্ঞানী তখন জন ডাল্টন যে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে যে পদার্থের গঠন সম্পর্কে তখন তিনি বলেছিলেন যে প্রত্যেক মৌলিক পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে তৈরি। কি বলেছিলেন? যে প্রত্যেক মৌলিক পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে তৈরি, এবং সেই কণাগুলিকে তিনি পরমাণু নাম দিয়েছিলেন। ওকে, এবং যে এই পরমাণু সম্পর্কে তিনি যে ইম্পর্টেন্ট দুটো কথা বলেছিলেন, তিনি পরমাণুবাদ যদি আমরা বলতে যাই তাহলে তখন 5টা বলতে হবে, 5টা পরমাণুবাদ ছিলেন জন ডাল্টনের। ওকে, কিন্তু তিনি মেইন যে কথাটা এই চ্যাপ্টারের জন্য যেটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে ডাল্টন তখন বলেছিলেন, ডাল্টন কি বলেছিলেন? ডাল্টন বলেছিলেন যে পরমাণু অবিভাজ্য। অবিভাজ্য মানে কি? যে পরমাণু আর পরমাণুকে আর ভাঙা যায় না, মানে পরমাণুর একদম যাকে আর ভেঙে অন্য কিছু আমরা পাবো না, মানে ভাঙা যাবে না। ওকে, আরেকটা কথা কি বলেছিলেন? যে পরমাণু নিডেড। পরমাণু কি? নিডেড। নিডেড, এই নিডেড মানে কি? দেখো, যে নিডেড মানে লোহার বলের কথা ভাবো, মানে এটাকে এর মধ্যে আর কোনো ফাঁকা জায়গা নেই। নিডেড মানে এর মধ্যে আর কোনো ফাঁকা জায়গা নেই, ঠিক আছে? আর অবিভাজ্য মানে কি? তাকে আর ভাঙা যায় না, ওটাই শেষ কণা। তাহলে এই যে দুটো কথা তিনি বলেছিলেন, যে পরমাণু নিডেড এবং অবিভাজ্য, এই দুটো কথা পরবর্তীকালে যখন বিজ্ঞানী রাদারফোর্ড এই পরমাণুর গঠন সম্পর্কে এই যে দুটো কথা তিনি বলেছিলেন, যে পরমাণু অবিভাজ্য এবং পরমাণু নিরেট, এই দুটো কথা পরে ভুল বলে প্রমাণিত হয়েছে। পরে কি? ভুল প্রমাণিত হয়েছে। কিভাবে ভুল প্রমাণিত হয়েছে? বিজ্ঞানী রাদারফোর্ড তখন যে একটা সোনার পাত নিয়ে সেই পরীক্ষা রাদারফোর্ডের যে পরমাণু মডেল, সেটা ডিটেলস আমি বলবো। ওকে, তো তিনি যে পরীক্ষা করেছিলেন সেখান থেকে তিনি দেখতে পান যে পরমাণু নিরেট নয়, মানে পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা, এবং পরমাণুকে ভাঙা যায় এবং পরমাণুকে ভেঙে আরও 3টে কণা আমরা পাই, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো তার ফলে এই যে দুটো কথা, এই দুটো কথা কিভাবে ভুল বলে প্রমাণিত হয়েছে সেটা আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমরা পাবো। তাহলে এখান থেকে দেখো আরেকটা প্রশ্ন হতে পারে যে ডাল্টনের থেকে, যে পরমাণুর গঠন সম্পর্কে প্রথম সুস্থির মতবাদ, পরমাণু গঠন সম্পর্কে প্রথম সুস্থির মতবাদ বা সুস্থিত মতবাদ কে প্রকাশ করেন? যে পরমাণুর গঠন সম্পর্কে প্রথম সুস্থির বা সুস্থিত মতবাদ প্রথম প্রকাশ করেন বিজ্ঞানী ডাল্টন। ওকে, ডাল্টন। এই ভাষাটা কিন্তু খেয়াল করি, যে প্রথম সুস্থিত মতবাদকে প্রকাশ করেন বিজ্ঞানী ডাল্টন। এবং এই ডাল্টনের পরে কার নাম আসবে? বিজ্ঞানী রাদারফোর্ডের নাম আসবে। বিজ্ঞানী রাদারফোর্ড। কারণ এই রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমরা যে ডাল্টনের যে পরমাণু মডেলের যে ত্রুটি, সেটা আমরা এখান থেকে পাই। ওকে, তাহলে যদি রাদারফোর্ডের থেকে যদি দেখো, প্রথম লাইনটা আমাদের যেটা জানতে হবে সেটা কি? যে ঠিক আগে যেমন 3টে লাইন আমরা জেনেছি, যে পরমাণু কথাটি প্রথম কে ব্যবহার করেন? কনাদ। অ্যাটম কথাটি প্রথম কে ব্যবহার করেন? ডেমোক্রিটাস। তাহলে পরমাণুর গঠন সম্পর্কে প্রথম সুস্থির মতবাদকে প্রকাশ করেন বিজ্ঞানী জন ডাল্টন। ঠিক রাদারফোর্ডের ক্ষেত্রেও একটা লাইন তোমরা মনে রাখবে, যে পরমাণুর গঠন সম্পর্কে প্রথম সঠিক ধারণা দেয় কে? বিজ্ঞানী রাদারফোর্ড। তাহলে কি বললাম আমি? যে পরমাণুর গঠন সম্পর্কে প্রথম সঠিক ধারণা, কি বললাম? প্রথম সঠিক ধারণা পাওয়া যায় রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে। ওকে, পরমাণু মডেল থেকে পাওয়া যায় সঠিক ধারণা। তাহলে এখান থেকে কি বললাম? গঠন সম্পর্কে প্রথম সঠিক ধারণা পাওয়া যায় কি? রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে। দেখো, এই রাদারফোর্ডের পরমাণু যে মডেল, সেখানে ত্রুটি রয়েছে, এবং সেই ত্রুটি কে দূর করেন? বিজ্ঞানী নিলস বোর। আমি এই বিজ্ঞানীগুলোর নাম পরপর কেন বলছি? যাতে তোমাদের স্টেপ বাই স্টেপ মনে রাখতে সুবিধা হয়। এবং এখানে যে ত্রুটি ছিল সেটাও আমরা বলবো, এবং নিলস বোর সেটাকে কিভাবে সংশোধন করেন সেটাও আমরা বলবো। ওকে, তাহলে এখান থেকে এবার আমরা রাদারফোর্ডের যে পরমাণু মডেল, সেই মডেলটা আমরা
ব্যাখ্যা করব যে কি অ্যাকচুয়ালি রাদারফোর্ড কিভাবে পরীক্ষা করেছিলেন, কি নিয়ে পরীক্ষা করেছিলেন, পরীক্ষা করে কিভাবে তিনি জানতে পারেন যে পরমাণু বিভাজ্য বা পরমাণু নিরেট নয়, সেগুলো আমরা ডিটেলস এখন একটু জেনে নেব। তাহলে আমরা এবার কি জানবো? রাদারফোর্ডের পরমাণু মডেল। পরমাণু মডেল দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেলের ক্ষেত্রে তোমাকে প্রথমেই কোশ্চেন করতে পারে যে রাদারফোর্ড তার পরমাণু মডেলের ক্ষেত্রে যে পরমাণু মডেলে যে পাত নিয়ে বা যে পদার্থ ব্যবহার করেন সেই পদার্থের নাম কি। তিনি কি করেন? তিনি একটা সোনার একদম খুব পাতলা একটা সোনার পাত ব্যবহার করেন, যে পাতলা সোনার পাত, পাতলা সোনার পাত। তাহলে কোন ধাতু এখানে? গোল্ড। ওকে, সোনার পাত ব্যবহার করেন। এর বেধ কতটা ছিল? বেধ ছিল, এটা মনে রাখবে কিন্তু, 0.004 মিলিমিটার। তাহলে প্রথমে এখান থেকে জানতে হবে যে কি, যে ডাল্টন যে পরমাণু গঠন সম্পর্কে যে পরীক্ষা করেছিলেন, সেই পরীক্ষার জন্য তিনি একটা সোনার পাত নিয়েছিলেন এবং সেই সোনার পাতের বেধ কত? 0.004 মিলিমিটার। ওকে, তাহলে এই দুটো তথ্য কিন্তু আমরা জানবো এখান থেকে। এবার তিনি এই সোনার পাতের উপরে একটা আলফা কণার মানে অসংখ্য আলফা কণার যে বিচ্ছুরণ চালনা করে, আলফা কণার বিচ্ছুরণ চালনা করে সোনার পাতের উপরে। ওকে, দ্রুত গতি সম্পন্ন। তাহলে আলফা কণা কি আগে সেটা আমরা জানি। তাহলে আলফা কণা হলো দ্বি একক ধনাত্মক আধান বিশিষ্ট, মানে এর চার্জ কত? 2 আর ভর সংখ্যা কত? 4। যে আলফা কণার দেখো, আলফা কণার যে ভর সংখ্যা 4 এবং এর ধনাত্মক আধান রয়েছে 2 একক ধনাত্মক আধান রয়েছে, মানে দুটো পজিটিভ চার্জ রয়েছে, মানে এই আলফা কণার চার্জ কি? পজিটিভ। তাহলে এই যে সোনার পাত নেওয়া হয়েছে, সেখান থেকে যদি আমরা একটা পরমাণুকে কল্পনা করি, ধরো এটা একটা পরমাণু, মানে জাস্ট বড় করে কেন আঁকা হলো, নাহলে তোমরা ছোট হলে তো বুঝতে পারবে না, সেজন্য। তাহলে এখান থেকে এটাকে আমরা কি করে ধরলাম? যে সোনার পাতের একটা কি পরমাণু। ওকে, তাহলে এই যে সোনার পাতের উপরে আলফা কণা, যখন আলফা কণার স্রোত যখন চালনা করা হয়, তখন কিছু ঘটনা লক্ষ্য করা যায়। কি ঘটনা লক্ষ্য করা যায়? যে আলফা কণাগুলি ঠিক মাঝ বরাবর এরকম ভাবে যায়, সে দেখা যায় আবার প্রায় সেই পথেই ফিরে আসে, মানে যে গতিপথে গেল ঠিক প্রায় সেই পথেই ফিরে এলো। ওকে, কিছু কণাকে এরকম দেখা যায় যেগুলো ঠিক মাঝের একটু পাশ দিয়ে যাচ্ছে, সেগুলো 90 ডিগ্রি বা তার বেশি কোণে বেঁকে যাচ্ছে, 90 ডিগ্রি বা তার বেশি কোণে বেঁকে যাচ্ছে, এরকম ভাবে বেঁকে যাচ্ছে। আবার যেগুলো আরেকটু দূর দিয়ে যাচ্ছে, সেগুলো বেঁকে যাচ্ছে বাট একটু কম বেঁকে যাচ্ছে সেগুলো। ওকে, যেগুলো আরো দূর দিয়ে যাচ্ছে সেগুলো প্রায় বাঁকছে না বললেই চলে, এরকম ভাবে যাচ্ছে, প্রায় বাঁকছে না বললেই চলে, এরকম ভাবে যাচ্ছে। জাস্ট ইমাজিন করো তোমরা। তাহলে আমি এখান থেকে যে তিনটে দেখো পয়েন্ট আউট করলাম। একটা কি, যে আলফা কণাগুলো এখান থেকে যাচ্ছে, আলফা কণাগুলো এখান থেকে যাচ্ছে যেগুলো মাঝ বরাবর, সেগুলো যে পথে যাচ্ছে প্রায় সেই পথেই কি হলো? ফিরে এলো। মানে এই সংখ্যা প্রায় 1 লক্ষ ভাগের 1 ভাগ কণা যদি 1 লক্ষ আলফা কণাকে পাঠায়, তার মধ্যে একটা কণা ফিরে আসবে কি? যে পথ বরাবর যাচ্ছে সেই পথ বরাবর ফিরে এলো। প্রায় 20,000-এর মধ্যে একটা কণা, সেগুলো কি হয়? যে সেটা প্রায় 90 ডিগ্রি বা তার বেশি কোণে বেঁকে বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আবার কিছু কণা আছে প্রায় না বেঁকে সোজাই বেরিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো যে বিজ্ঞানী জন ডাল্টন যখন বলেছিলেন যে পরমাণু অবিভাজ্য এবং নিরেট, যদি পরমাণু যদি নিরেটই হয়, তখন কি হবে? তাহলে কোনো কণা ওকে ভেদ করে যেতে পারবে না। তাহলে যেহেতু এখানে যে আলফা কণাগুলিকে এই পরমাণুকে ভেদ করে চলে যাচ্ছে, তাহলে এখান থেকে দেখো প্রমাণ পাচ্ছে যে পরমাণু কিন্তু আর নিরেট কণা নয়, মানে পরমাণু তার বেশিরভাগ স্থানই ফাঁপা। এটা আমরা প্রমাণ পাচ্ছি। আর কি প্রমাণ পাচ্ছি দেখো, যেহেতু আলফা কণার এর একটা ভর রয়েছে এবং এর আধান পজিটিভ রয়েছে, তাহলে আলফা কণার কিছু আলফা কণা যে পথে যাচ্ছে, কিছু আলফা কণা যে পথে যাচ্ছে ঠিক সেই পথেই ফিরে এলো। এক সেকেন্ড, কালিটা একটু চেঞ্জ করি আমি। যাই হোক, যে পথে যাচ্ছে ঠিক সেই পথেই ফিরে এলো। তাহলে এর থেকে প্রমাণ পায় এটাই, যেহেতু এর একটা ভর রয়েছে, তাহলে ও অন্য কোনো জায়গায় যেখানে ধাক্কা খেয়ে ফিরে এলো, দ্যাট মিনস এখানে এমন কিছু একটা জিনিস রয়েছে যার ভর অনেক বেশি। যদি তার ভর যদি অনেক বেশি না হয়, তখন আলফা কণা কি হবে? ওকে ভেদ করে বাইরে বেরিয়ে যাবে বা ওকে নিয়ে সঙ্গে নিয়ে বেরিয়ে যাবে।
আরেকটা কথা দেখো, তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম যে এই পরমাণুর ভেতরে এমন একটা জায়গা রয়েছে, মানে কেন্দ্রকে এমন একটা জায়গা রয়েছে, খুব ক্ষুদ্র জায়গা, যেহেতু 1,00,000 ভাগের 1 ভাগ কণার ক্ষেত্রে এটা ঘটছে, তাহলে সেখানে যে পরমাণুর প্রায় সমস্ত ভরই বর্তমান, এবং বেশি ভর না হলে কি হবে, তখন সেটা ওকে তো নিয়ে বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা এটা প্রমাণ পেলাম যে পরমাণুর কেন্দ্রে কোনো গুরুভার কিছু একটা রয়েছে, এটা পরবর্তীকালে তার নাম দেওয়া হয়েছিল কি, নিউক্লিয়াস নাম দেওয়া হয়েছিল, বিজ্ঞানী রাদারফোর্ড এর নামটা দিয়েছিলেন। ওকে, তাহলে এবার দেখো এটা হচ্ছে কি পজিটিভ চার্জ, আলফা কণা পজিটিভ চার্জ। তাহলে এখানে এরা যদি কোনো পজিটিভ আধান যদি, বা এখানে পজিটিভ বা নেগেটিভ আধানের মধ্যে যদি নেগেটিভ আধান হয়, তখন এই পজিটিভ চার্জকে নেগেটিভ চার্জ কিন্তু তখন আকর্ষণ করে আঁকড়ে ধরে রাখবে, তখন কিন্তু ও আর রিটার্ন ফিরে আসতে পারবে না। এবার কিন্তু যেহেতু এ পজিটিভ আধান, তাহলে এ আবার এখান থেকে ফিরে আসছে, দ্যাট মিনস এখানে নিশ্চয়ই কোনো পজিটিভ আধান আছে। কেন পজিটিভ আধান এটা বলছি আমরা, দেখো এটা আধান তোমাদের মনে হতে পারে যে আধান নাও থাকতে পারে, সেটা মনে হতে পারে, কিন্তু আধান রয়েছে এই কারণে আমরা ভাববো, কারণ আমরা জানতে পারি যে পরমাণু সাধারণ অবস্থায় কি হয়, নিস্তড়িত হয়, এবং পরমাণুর যে বাইরের বিভিন্ন কক্ষপথে কি হয়, ইলেকট্রনগুলি আবর্তন করে। ওকে, তাহলে এখানে যেহেতু আধান একটা রয়েছে, তার মানে ডেফিনেটলি এটা কি হবে, পজিটিভ আধান হবে। এটা কি আধান হবে, এটা পজিটিভ আধান হবে, কারণ নেগেটিভ হলে ওকে কি হতো, আটকে রেখে দিত, পজিটিভ জন্য ওকে আবার সেই বিকর্ষণ করে ফিরিয়ে দিচ্ছে। তাহলে এখানে প্রথম আমরা জানতে পারলাম কি, গুরুভার এক কেন্দ্র রয়েছে এবং যার আধান কি পজিটিভ রয়েছে। সেকেন্ড আমরা কি জানতে পারলাম রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে, দেখো যেহেতু বেশিরভাগ আলফা কণাই, যে আলফা কণাগুলো এই নিউক্লিয়াসের কাছ দিয়ে, বেরিয়ে যাচ্ছে, দেখো তো এখানে বেশি কোণে বেঁকে যাচ্ছে। এটা কি বেশি কোণে বেঁকে যাচ্ছে, কেন বেশি কোণে বেঁকে যাচ্ছে? তাহলে এখান থেকে তুমি আরেকটা জিনিস খেয়াল করো, যদি এর আধান যদি কোনো না থাকতো, তাহলে এটা হচ্ছে পজিটিভ, ভালো করে খেয়াল করবে, এটা কি বললাম, পজিটিভ আধান। তাহলে এখানে এটা নিস্তড়িত কেন আমরা বলতে পারবো না, তার কারণটা হচ্ছে যদি নিস্তড়িত থাকতো, তাহলে এই কাছ দিয়ে যে কণাগুলো যাচ্ছে, সেই কণাগুলো কিন্তু এত বেশি কোণে বেঁকে যেত না, সে সোজা পথেই বেরিয়ে যেত। নিশ্চয়ই এখানে কোনো বিকর্ষণ বল কাজ করছে, তাহলে বিকর্ষণ বল কাজ করছে জন্যই তার গতিপথের পরিবর্তন হচ্ছে, সেটা না হলে গতিপথের পরিবর্তন হতো না। তো এই কারণে আমরা এখান থেকে খুব জোর দিয়ে ডেফিনেটলি বলতে পারি এখানে কোনো পজিটিভ আধান আছেই আছে, না হলে কি হতো, তাহলে এই কণাটা সোজা বেরিয়ে যেত, না ধাক্কা খেয়ে সে ফিরে আসতে পারতো, সে পজিটিভ আধান থাকলে ফিরে আসতে পারতো, কোনো আধান না থাকলে ফিরে আসতে পারতো। যেহেতু পরের কণাগুলো এখান থেকে বেঁকে বেরিয়ে যাচ্ছে, দ্যাট মিনস ওখানে এমন একটা জিনিস রয়েছে যে এই আধানটাকে কি করছে, বিকর্ষণ করে দূরে সরিয়ে দিচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করো, যেগুলো নিউক্লিয়াসের ঠিক কাছ দিয়ে যাচ্ছে, মানে কাছে কাছে রয়েছে, সেগুলো যেহেতু দূরত্ব কম হচ্ছে, তার জন্য অনেক বেশি বেঁকে যাচ্ছে, প্রায় 90 ডিগ্রি কোণে বেঁকে যাচ্ছে। যেগুলো আরেকটু দূর দিয়ে যাচ্ছে, সেগুলো দেখো বেঁকে যাচ্ছে বাট কম বেঁকে যাচ্ছে। যেগুলো আরো দূর দিয়ে যাচ্ছে, সেগুলো প্রায় বাঁকছে না বললেই চলে, মানে সোজা বেরিয়ে যাচ্ছে। মানে কেন, তার কারণটা হচ্ছে এখানে দেখো নিউক্লিয়াস থেকে এই পজিটিভ আধান থেকে আরেকটা পজিটিভ আধানের দূরত্ব অনেক বেশি, এই কারণে এটা দূরত্ব বেশি, যখন বিকর্ষণ বল কম হয় তো প্রায় সোজাই বেরিয়ে যাচ্ছে। তো এরকম ভাবে ঘটনাগুলো ঘটছে। লেন থেকে রাদারফোর্ড কি সিদ্ধান্তে আসেন, এর থেকে রাদারফোর্ড সিদ্ধান্তে আসেন যে সমস্ত পরমাণুর ভর তার কেন্দ্রে পুঞ্জীভূত রয়েছে। যে কেন্দ্র, এটাকে কি বলা হয়, নিউক্লিয়াস বলা হচ্ছে। এটা কি বলা হচ্ছে, নিউক্লিয়াস বলা হচ্ছে। ওকে, এবং আমরা এরপরে আবার যে মানে তার আগেই প্রমাণ পাওয়া যায় যে পরমাণু সাধারণ অবস্থায় কি থাকে, নিস্তড়িত থাকে। তাহলে এবার দেখো পরমাণু কি নিস্তড়িত, কি বললাম যে পরমাণু নিস্তড়িত, মানে রাদারফোর্ডের পরীক্ষার গঠনের আগেই জানা যায় পরমাণু নিস্তড়িত। নিস্তড়িত মানে কি, মানে এর কোনো পজিটিভ আধানও নেই, নেগেটিভ আধানও নেই। তাহলে আমরা এখান থেকে দেখো যে পেয়ে গেলাম এখান থেকে কি, ভেতরে পজিটিভ আধান রয়েছে, তাহলে নিস্তড়িত যদি হয় নিশ্চয়ই এর বাইরে যে নেগেটিভ আধানও রয়েছে, কারণ যতগুলি পজিটিভ আধান থাকবে ঠিক ততগুলি যদি নেগেটিভ আধান না থাকে তাহলে নিস্তড়িত কি করে হবে। এবং সাধারণ অবস্থায় কেন বলা হয়, কারণ আইনত অবস্থায় তখন অন্য ব্যাপার থাকে, সেটা পরের ঘটনা। তাহলে আমরা এখানে সাধারণ অবস্থায় কি জানি, পরমাণু নিস্তড়িত জানি। তাহলে এখানে যেহেতু পজিটিভ আধান রয়েছে, তাহলে এর বাইরের বিভিন্ন কক্ষপথে যে নেগেটিভ আধান আবর্তন করে চলছে, সেটাও তার প্রমাণ পাওয়া যায়। ওকে, এবং সেই যে নেগেটিভ আধান তার নাম কি, ইলেকট্রন। যে ইলেকট্রনগুলি কি হয়, যে বাইরের চারিদিকে বিভিন্ন বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে চলছে। তাহলে এখান থেকে দেখো আমরা
প্রথম কথা কি জানতে পারলাম, যে পরমাণু গঠন থেকে যে পরমাণুর ভেতরে গ্রুপহারা কেন্দ্র রয়েছে যার নাম কি নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াস কি পজিটিভ আধানযুক্ত, এবং পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা, যেহেতু অনেক আলফা কণা, বেশিরভাগ আলফা কণাই বেরিয়ে যাচ্ছে পরমাণুকে ভেদ করে। সেকেন্ড আমরা কি জানতে পারলাম, যেহেতু পরমাণু সাধারণ অবস্থায় নিস্তড়িত, সেজন্য আমরা বলতে পারি এখান থেকে কি পরমাণুর যে পরমাণুর যে বাইরে যে বিভিন্ন কক্ষপথে, বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে যে ইলেকট্রনগুলি আবর্তন করে চলছে। ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে জানতে পারি। এবং এখান থেকে একটা লাইন তোমরা মনে রাখবে, যেটা শুরুতে আমি বলেছিলাম, যে পরমাণুর গঠন সম্পর্কে প্রথম সঠিক ধারণা পাওয়া যায় এই রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে। ওকে, তাহলে পরমাণু মডেল থেকে সঠিক ধারণা কোত্থেকে পরমাণু গঠন সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়? রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে। তো এই লাইনগুলো তোমরা একটু মার্কিং করবে। এবার দেখো যে এই জিনিসগুলো আমরা জানতে পারলাম, তারা ডাল্টন যখন বলেছিলেন যে পরমাণু নিরেট, দ্যাট মিনস পরমাণু নিরেট নয়, এটা কে এই ডাল্টনের ওই কথাটিকে ভুল প্রমাণ করেন? বিজ্ঞানী রাদারফোর্ড। এবং আরেকটা জিনিস দেখো, যে ডাল্টন বলেছিলেন যে পরমাণু অবিভাজ্য, কারণ আমরা এখান থেকে দেখলাম যে পরমাণু বিভাজ্য, কারণ পরমাণুকে ভেঙে আমরা ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন কণা আমরা পাই। এবার এই পরমাণু গঠন যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই সম্পর্কে আমি ডিটেলস তোমাদের আরেকটা ক্লাসে আমি বলবো, কারণ এখানে একটা ক্লাসে ফুল কমপ্লিট করা মুশকিল হয়ে যাবে, এই জন্য এই চ্যাপ্টার ক্লাস 1 ক্লাস 2 থাকবে। ওকে, এবার দেখো তাহলে আমরা যখন এই যে পরমাণুর মধ্যে, তাহলে পরমাণুর মধ্যে তাহলে আলটিমেটলি কি হচ্ছে? তাহলে পরমাণুর মধ্যে আলটিমেটলি কি থাকছে? এখানে নিউক্লিয়াস থাকছে, তাই না? এই নিউক্লিয়াসের মধ্যে আধান কি পজিটিভ, আর বাইরের বিভিন্ন কক্ষপথে কি করে? ইলেকট্রনগুলি আবর্তন করে। ইলেকট্রন আবর্তন করছে, নেগেটিভ তড়িৎগ্রস্ত কণাগুলি আবর্তন করছে। ওকে, আবর্তন করছে। তো একটা জিনিস দেখো, তাহলে এই যে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে, তাহলে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন আর নিউট্রন একসঙ্গে থাকে। প্রোটন নিউট্রন কি একসঙ্গে থাকে? তাহলে প্রোটনের আধান কি? প্রোটনের আধান পজিটিভ। নিউট্রনের আধান কি? নিস্তড়িত, মানে কোনো চার্জ নেই, আধান নেই। ওকে, দেখো এবার একটা বড় প্রশ্ন হলো, আমরা কি জানি যে সম আধান পরস্পরকে বিকর্ষণ করে। সম আধান কি করে? পরস্পরকে বিকর্ষণ করে। তাই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন, এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর কি নিউট্রন একসঙ্গে রয়েছে। নিউট্রনের আধান কি? নিস্তড়িত, আর প্রোটন কি? পজিটিভ। তাহলে যখন পজিটিভ আধান একই জায়গার মধ্যে থাকবে, তখন সেই আধানগুলি কি করে? পরস্পরকে বিকর্ষণ করে দূরে সরে যাবে। কিন্তু সেটা বাস্তব ক্ষেত্রে হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণ কি? দেখো, তার কারণটা হচ্ছে যে বিজ্ঞানীদের, যে আমাদের যে তড়িৎ বিজ্ঞানী হাইজেনবার্গ, বিজ্ঞানী হাইগেনসবার্গ, এই বিজ্ঞানী হাইগেনসবার্গ বলেছিলেন যে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন যে দুটি কণা থাকে, কি করে? প্রোটন তার পজিটিভ চার্জ নিউট্রনকে দেয়, ঠিক তৎক্ষণাৎ নিউট্রন সেই পজিটিভ চার্জ আবার প্রোটনকে ফিরিয়ে দেয়, এবং এটা অবিরাম গতিতে, অবিরাম দ্রুত গতিতে চলতে থাকে, মানে খুব স্পিডে হয়। এই যেহেতু খুব স্পিডে হয়, তখন এর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, যে আকর্ষণ বলকে কি বলা হয়? নিউক্লিয় বল বলা হয়। তাহলে কি বলা হয়? নিউক্লিয় বল বলা হয়, নিউক্লিয় বল। তাহলে এই নিউক্লিয় বলটা আমরা কোথায় পাই? নিউক্লিয়াসের থেকে ভেতরে পাই আমরা। এবং নিউক্লিয় বল কার কার মধ্যে কাজ করে? প্রোটন এবং নিউট্রনের মধ্যে কাজ করে। এটা কিন্তু কোশ্চেন এখান থেকে হতে পারে, যে নিউক্লিয় বল যে প্রোটন এবং নিউট্রনের মধ্যে কাজ করে। তাহলে এখান থেকে যে প্রোটন কণাগুলি চার্জ দিচ্ছে নিউট্রনকে, নিউট্রন আবার চার্জ তাকে ফিরিয়ে দিচ্ছে, এবং দ্রুত গতিতে ঘটার ফলে এদের মধ্যে একটা তীব্র আকর্ষণ বল কাজ করে। এবং এই তীব্র আকর্ষণ বল, যে বলকে কি বলা হয়? নিউক্লিয় বল বলা হয়। এবং এই নিউক্লিয় বলের জন্য প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে মানে একসঙ্গে থাকতে পারে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে পরমাণুর সব থেকে সুস্থির অংশ, পরমাণুর সব থেকে সুস্থির অংশ হলো নিউক্লিয়াস, মানে স্টেবল, যেটা স্টেবল। ওকে, সব থেকে, যদি তোমাকে এটা কিন্তু একটা প্রশ্ন আসে যে পরমাণুর সব থেকে স্টেবল অংশ কোনটি, সব থেকে সুস্থির অংশ কোনটি, সেটা হচ্ছে কি? নিউক্লিয়াস। তাহলে কেন এটা আসে? কারণ নিউক্লিয়াসের মধ্যে শুধুমাত্র পজিটিভ চার্জ থাকে, এবং সেই পজিটিভ চার্জ বিকর্ষণ করার পরে সুস্থির কেন হয়? কারণ নিউক্লিয় বলের জন্য হয়। কারণ নিউক্লিয় বল থেকে কি হয়?
যে নিউক্লিয় বলের জন্য প্রোটন নিউট্রন একসঙ্গে থাকতে পারে বা অবস্থান করতে পারে। তাহলে এবার দেখো ঠিক এই যে কথাটা আমি বললাম যে প্রোটন এবং নিউট্রন যে চার্জ বিনিময় করে পরস্পরের সঙ্গে, কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা এই কথাটিও বলেছেন যে এখানে প্রোটন আর নিউট্রন যখন অনবরত চার্জ আদান প্রদান করছে, কি বললাম, প্রোটন এবং নিউট্রন যখন অনবরত চার্জ আদান প্রদান করছে তখন এদের মধ্যে একটা কণারও আদান প্রদান হয়। এদের মধ্যে কি হয়, একটা কণার আদান প্রদান হয়, কণার আদান প্রদান হয়, ঠিক আছে, প্রদান হয়। এটা কি বর্তমান যে বিজ্ঞানী রয়েছে, বর্তমান বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী, ওকে, ধারণা অনুযায়ী এই কণাকে কি বলা হয়, এই কণার নাম দিয়েছেন মেসন কণা, মেসন কণা। ওকে, দেখো তাহলে মেসন কণা এর কনসেপ্ট আমরা কোত্থেকে পাচ্ছি, এটা আমরা দেখো নিউক্লিয়াসের মধ্যে আদান প্রদান, দুটো কণার মধ্যে আদান প্রদান হচ্ছে, প্রোটন নিউট্রনের মধ্যে, কোথায়, নিউক্লিয়াসের মধ্যে। ওকে, তাহলে এই মেসন কণার চার্জ কি রকম, দেখো এই যে মেসন কণার চার্জ ঠিক কখনো ঠিক পাই এরকম পাই প্লাস আর পাই মাইনাস, আবার কখনো নিস্তড়িত হতে পারে, মানে এই তিনটে ফরম্যাটে থাকতে পারে, যে এর আধান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, আবার নিস্তড়িত হতে পারে। তাহলে এখান থেকে যে মেসন কণার চার্জ কিরকম, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, আবার নিস্তড়িত হতে পারে। তাহলে এখান থেকে দেখো মেসন কণার ধারণা আমরা কোথায় পাই, পরমাণু নিউক্লিয়াসে পাই, এবং কোন দুটো কণার মধ্যে আদান প্রদান হয়, প্রোটন এবং নিউট্রনের মধ্যে আদান প্রদান হয়। ওকে, তাহলে এখান থেকে আমরা এটাও জেনে গেলাম। তো দেখো, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু খুব আসে, যে লাইনগুলো আমি বললাম যে পরমাণুর সব থেকে সুস্থির অংশ কোনটি, নিউক্লিয়াস, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এবং পরমাণুর মধ্যে কোন কোন কণা থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে, এবং প্রোটনের আধান কি, পজিটিভ। কারণ আমরা ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন সম্পর্কে একটা আলাদা কলাম করে আমি তোমাদেরকে ডিটেলস ওখান থেকে মানে সেই চার্ট করে দেবো, এবং সেই চার্টে কি কি প্রয়োজন এভরিথিং ওখানে আমি আইডেন্টিফাই করব। ওকে, তো এরপর দেখো এবার ইলেকট্রন ব্যাপারটা কি রয়েছে। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে পরমাণুর বাইরে, এখানে পরমাণুর ভেতরে কি নিউক্লিয়াস যেটা পজিটিভ চার্জ, এবং বাইরের বিভিন্ন কক্ষপথে কি করে, ইলেকট্রনগুলো আবর্তন করছে। তো এবার একটা জিনিস খেয়াল করো, যে বাইরের বিভিন্ন কক্ষপথে যদি ইলেকট্রনগুলি আবর্তন করে, তাহলে ইলেকট্রনগুলির চার্জ কি, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, ইলেকট্রনের চার্জ কি, নেগেটিভ। নিউক্লিয়াসের চার্জ কি, নিউক্লিয়াসের চার্জ পজিটিভ, চার্জ কি, পজিটিভ। তাহলে তোমরা ভাবো যে আমরা কি জানি, যে বিপরীত আধান পরস্পরকে কি করে, আকর্ষণ করে, বিপরীত আধান পরস্পরকে কি করে, আকর্ষণ করে। তাহলে এখানে এই যে নিউক্লিয়াসের এখানে পজিটিভ চার্জ রয়েছে, বাইরের বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন যার চার্জ নেগেটিভ আবর্তন করে চলছে। তাই যদি হয় তাহলে আমরা স্থির তড়িৎ গতিবিদ্যার অনুসারে কি জানি, সেটা আমরা জানি যে নেগেটিভ আধানকে পজিটিভ আধান কি করবে, আকর্ষণ করবে। এবং যেহেতু নিউক্লিয়াসের ভর অনেক বেশি এবং নিউক্লিয়াসের ভর অনেক, ইলেকট্রনের ভর অনেক হালকা, সেজন্য এই নেগেটিভ আধান কেন্দ্রে এসে মিশে যাওয়ার কথা, মানে পতিত হয়ে যাওয়ার কথা। ওকে, কেন্দ্রে এসে পড়ে যাওয়ার কথা। তাহলে যদি ইলেকট্রনগুলি যে কেন্দ্রে এসে যদি পড়ে যায় বা পতিত হয়, তখন তো পরমাণুর গঠনই থাকলো না। তাহলে বাস্তব ক্ষেত্রে সেটাও হচ্ছে না। ভালো করে বোঝো আমি কি বলতে চাইছি। যেহেতু এখানে নেগেটিভ চার্জকে পজিটিভ চার্জ আকর্ষণ করে ওর কাছে নিয়ে আসবে, দ্যাট মিনস আমরা যে পরমাণুর মডেল যেটা জানি, আমরা যে পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো বিভিন্ন বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে, যেটা আমরা কোত্থেকে জেনেছি, আমরা পরমাণুর যে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে জেনেছি। কিন্তু যদি হয় স্থির তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে যদি এটাকে আকর্ষণ করে নেয়, তাহলে তো সেই রাদারফোর্ডের পরমাণু মডেল থাকলো না। কিন্তু বাস্তব ক্ষেত্রে তো সেটা হচ্ছে না। এর কারণটা কি? তাহলে এর কারণটা দেখো, যে তখন বিজ্ঞানী রাদারফোর্ড এর একটা ব্যাখ্যা দিয়েছিলেন। যে বিজ্ঞানী রাদারফোর্ড কি বলেছিলেন, যে বিজ্ঞানী রাদারফোর্ড যখন বলেছিলেন যে যখন বৃত্তাকার পথে বা উপবৃত্তাকার পথে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসের চারদিকে যখন আবর্তন করছে, তখন যে এদের মধ্যে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলকে যখন বৃত্তাকার পথে ইলেকট্রনগুলি ঘুরছে, তখন এদের কেন্দ্র বহির্মুখী একটা বল কাজ করে। কি কেন্দ্র বহির্মুখী একটা বল কাজ করে, এটাকে ইংরেজিতে আমরা সেন্ট্রিফুগাল বলি, সেন্ট্রিফুগাল ফোর্স। ঠিক আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে এবং WBCর মতো জায়গায়ও এখান থেকে প্রশ্ন আসে।
যে রাদারফোর্ডের ব্যাখ্যা অনুযায়ী যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলি আবর্তন করে চলছে, এটা কোন বলের জন্য? তাহলে এটা কি কেন্দ্রাতিক বল বা সেন্ট্রিফুগাল ফোর্সের জন্য এটা হচ্ছে। ওকে, এবং এই যে বাইরের দিকে যে বল যখন এই চারদিকে আবর্তন করছে, তার মানে কি বৃত্তাকার, তোমরা খেয়াল করবে যখন কোনো একটা ঢিলকে যদি সুতোয় বেঁধে তুমি যদি ঘোরাও তখন একটা টান অনুভব করো। এই যে টান, তাহলে ওটা যখন সুতো ছিঁড়ে যাবে তখন দেখবে এবং স্পর্শক বরাবর একদম দূরে গিয়ে পড়ে গেছে। তাহলে এখান থেকে এই যে আকর্ষণ বলটা আর এই যে বলটা, এই দুটো বল পরস্পরকে কি করে? প্রশমিত করে দেয়, মানে দুটোকে ব্যালেন্স করে দেয়, এবং সেই ব্যালেন্স করেই ইলেকট্রনগুলো কি করে? নিউক্লিয়াসের চারদিকে অনবরত ঘুরে চলছে। তাহলে এইখান থেকে তোমরা খেয়াল করবে যে রাদারফোর্ড কি ব্যাখ্যা দিয়েছিলেন, কারণ যখন বৃত্তাকার পথে ঘুরছে তখন যে কেন্দ্র বহির্মুখী যে বল একটা ওখান থেকে পাওয়া যাচ্ছে, সেই বল এবং যে আকর্ষণ বল নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে, সেই দুটো বলকে পরস্পরকে কি করছে? ব্যালেন্স করে দিচ্ছে বা প্রশমিত করে দিচ্ছে। তো এই কারণে এই প্রবলেমটা হচ্ছে না, ইলেকট্রনগুলো চারদিকে ঘুরতে পারে। কিন্তু এই কথারও একটা প্রবলেম রয়েছে, সেটা কি? সেটা পরবর্তীকালে আরো দেখো যে তড়িৎ গতিবিদ্যা নিয়ম অনুসারে, তড়িৎ গতিবিদ্যার নিয়ম অনুসারে আরেকটা তথ্য জানা যায়। কি মানে এটাকে আমরা ইলেকট্রোডাইনামিক্স বলতে পারি, ইলেকট্রোডাইনামিক্স বা তড়িৎ গতিবিদ্যা। ওকে, এই তড়িৎ গতিবিদ্যার নিয়ম অনুসারে জানা যায় যে কোনো পজিটিভ আধানকে কেন্দ্র করে যদি কোনো নেগেটিভ আধান অনবরত ঘুরতে থাকে, কি বললাম? কোনো পজিটিভ আধানকে কেন্দ্র করে, যে কোনো পজিটিভ আধানকে কেন্দ্র করে যদি কোনো নেগেটিভ আধান অনবরত ঘুরতে থাকে, নেগেটিভ আধান যদি অনবরত ঘুরতে থাকে, তখন এই নেগেটিভ আধানগুলো কি করবে? ক্রমাগত শক্তি ক্ষয় করবে। আমি আরেকবার লাইনটাকে রিপিট করছি, যে কোনো পজিটিভ আধানকে কেন্দ্র করে যখন কোনো নেগেটিভ আধান তার চারিদিকে অনবরত ঘুরতে থাকবে, তখন এই নেগেটিভ আধান, এটা কিসের সূত্র অনুসারে জানতে পারি? আমরা তড়িৎ গতিবিদ্যার নিয়ম অনুসারে জানতে পারি। ঠিক আছে, এটা পরীক্ষালব্ধ ফল। এটা যে এরকম একটা দেখা যায়, এটা যে যদি পজিটিভ আধানকে কেন্দ্র করে যদি কোনো নেগেটিভ আধান অনবরত ঘুরতে থাকে, তাহলে সেই নেগেটিভ আধান কি করে? শক্তি ক্ষয় করে। তাহলে নেগেটিভ আধান যদি ক্রমশ শক্তি ক্ষয় করতে থাকে, এই যে ইলেকট্রনগুলি যদি ক্রমশ শক্তি ক্ষয় করতে থাকে, তখন কি করবে? তার শক্তি মানে ক্ষয়ে গিয়ে একটা সময় কি হবে? এই কেন্দ্রে এসে পড়ে যাবে। তাহলে কেন্দ্রে এসে পড়লে তখনও পরমাণু মডেলটা থাকবে না, কিন্তু বাস্তবে এটা দেখো সেটাও হয় না। ভালো করে বোঝো, এখানে যদি ইলেকট্রনগুলি যে ক্রমাগত শক্তি ক্ষয় করে যদি মানে ক্রমশ ঘুরতে থাকে, তখন একটা সময় পরে শক্তি ক্ষয়ে গিয়ে কি করবে? তখন সেই ইলেকট্রনগুলো কি হবে? কেন্দ্রে এসে মিশে যাবে। বাট সেটাও কিন্তু হচ্ছে না। তাহলে অ্যাকচুয়াল ব্যাপারটা কি? এই যে অ্যাকচুয়াল ব্যাপারটা কি, এই যে প্রবলেম, যেটা সেই প্রবলেম বা ত্রুটি দূর করেন আমাদের বিজ্ঞানী নিলস বোর। ওকে, বিজ্ঞানী নিলস বোর, এটা প্রায় 1911 সালের ঘটনা। এটা তাহলে বিজ্ঞানী নিলস বোর কি বলেছিলেন? বিজ্ঞানী নিলস বোর তিনি কি বলেছিলেন? দেখো, যে আগে রাদারফোর্ড যেটা বলেছিলেন, রাদারফোর্ড কি বলেছিলেন? রাদারফোর্ড বলেছিলেন যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলি যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। কি বলেছেন? ভেরি ইম্পর্টেন্ট কথা, যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলি যে কোনো ব্যাসার্ধের, কি বললাম এখানে? যে কোনো ব্যাসার্ধের, এইটাকে মার্কিং করবে, যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে। ওকে, তাহলে যে বৃত্তাকার বা উপবৃত্তাকার, যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে, এই যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার বা এটা মানে অ্যাকচুয়ালি এটা হয় না। কি হয়? যে নিলস বোর তিনি বলেছিলেন যে এই নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের, কি বলেছেন? বোরের কথা অনুযায়ী যে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার পথে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে
নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করে চলেছে, ওকে। যে নির্দিষ্ট ব্যাসার্ধের, কি বললাম, নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে চলেছে। এবং এই যে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে যে আবর্তন করেছে, তাহলে এখান থেকে যে এই নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে যে আবর্তন করে চলেছে, তাহলে এই প্রত্যেকটা কক্ষপথের, এবং আরেকটা কি বলেছেন যে প্রত্যেকটা কক্ষপথের, প্রত্যেকটি কক্ষপথের, কোন কক্ষপথ, যে কক্ষপথে ইলেকট্রনগুলি আবর্তন করছে, মানে এর আরেকটা নামও আছে অরবিট, ওকে। তো প্রত্যেকটি কক্ষপথের শক্তিও নির্দিষ্ট, মানে প্রত্যেকটা কক্ষপথের কি শক্তিও নির্দিষ্ট থাকে। মানে আলটিমেটলি দেখো, আমরা এক কথায় বলতে পারি যে বোরের পরমাণু মডেল অনুসারে, যেটাকে রাদারফোর্ডের পরমাণু মডেলকে একটু সংশোধন করে বলেছিলেন, যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলি বিভিন্ন নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে চলছে, এবং এই কক্ষপথে কি বলা হয়, অরবিট বলা হয়। এবং প্রত্যেকটা কক্ষপথের কি বললাম, শক্তিও নির্দিষ্ট বললাম, মানে প্রত্যেকটা কক্ষপথে যদি নির্দিষ্ট শক্তি সম্পন্ন হয়, তার ফলে কি করে ইলেকট্রনগুলো সেই ব্যাসার্ধ থেকে, সেই যে কক্ষপথ থেকে আর বেরিয়ে আসতে পারে না, এবং সেই কক্ষপথে কি করে আবর্তন করে। এবং সেই কক্ষপথ থেকে যখন আবার একটা ইলেকট্রন যে শক্তি যদি তরঙ্গের আকারে বিকিরণ করে লাফ দিয়ে নিচে নেমে যায়, বা শক্তি তখন যে বিকিরণ করে লাফ দিয়ে নিচে নেমে গেল, ঠিক অন্য ইলেকট্রনগুলো সেই শক্তি গ্রহণ করে আবার উপরে উঠে যায়। এইরকমভাবে ব্যালেন্স করে চলতে থাকে। এখান থেকে আমরা মার্কিং করব কি, যে রাদারফোর্ড যেমন যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথের কথা বলেছিলেন, তো সেটাকে সংশোধন করে বিজ্ঞানী নিলস বোর বলেন যে কোনো ব্যাসার্ধের নয়, একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলি কি করে, আবর্তন করে। এবং প্রত্যেকটা কক্ষপথের শক্তিও নির্দিষ্ট থাকে, তার ফলে কি করে ইলেকট্রনগুলি আর শক্তি ক্ষয় করতে পারে না, ওকে। এবং শক্তি যেহেতু ক্ষয় না করতে, যখন করবে না, তখন কি করবে, অনবরত এইভাবে চারদিকে নিউক্লিয়াস চারদিকে অনবরত ঘুরে চলছে। তার জন্য ঠিক এই যে বর্তমানে যে এখন যে আমরা পরমাণু মডেল এখন পর্যন্ত যেটা জানি, এই নিলস বোরের পরমাণু মডেল অনুসারেই কিন্তু সব চলছে, ওকে। তারপরে এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী এই সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি। তো আমরা যে এই যে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন সম্পর্কে আমরা এখান থেকে জানলাম, তাহলে এই সম্পর্কে কিন্তু ডিটেলস চার্ট আমি তোমাদেরকে দেবো, কি কি পড়তে হবে সেগুলো আমি তোমাদের ডিটেলস চার্ট বলে দেবো। তো এখানে দেখো, আমরা যে এখান থেকে যে ইলেকট্রনগুলো যে কক্ষপথে আবর্তন করছে, এরকম 7টি কক্ষপথ রয়েছে। কি বললাম, যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে যে কক্ষপথে আবর্তন করছে, এরকম কটা কক্ষপথ রয়েছে, 7টি কক্ষপথ রয়েছে, ওকে। তাহলে এই 7টি কক্ষপথে যে নাম দেওয়া হয়েছে, এই 7টি কক্ষপথের নাম কিভাবে দেওয়া হয়েছে, যে প্রথমটাকে কে, তারপরে এল, এম, এরকম ভাবে টোটাল 7টা কক্ষপথ। কি কি, কে, এল, এম, এন, ও, পি, কিউ, হ্যাঁ কিউ পর্যন্ত, ওকে। তাহলে কে কক্ষপথ মানে প্রথম কক্ষপথ, তারপরে কি এল, তারপরে কি এম, এরকম ভাবে 7টা কক্ষপথে আবর্তন করে চলছে। এবং এই প্রত্যেকটা কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকতে পারে ম্যাক্সিমাম, সেটা আমরা 2 × n², এই ফর্মুলা দিয়ে, এটা কি কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, এটা আমরা নির্ণয় করতে পারি। কি বললাম, 2 n²। তাহলে n মানে কি, n মানে কক্ষপথের সংখ্যা, ওকে। কক্ষপথের সংখ্যা মানে কে মানে কত, কে মানে হচ্ছে 1, কে কক্ষে n এর মান কত, 1, তারপরে এল কক্ষে n এর মান কত, 2, এরকম ভাবে, ওকে। মানে কে n এর যে ভ্যালুটা, এই যে n যে ভ্যালুটা, তাহলে কে কক্ষে n এর ভ্যালু কত হবে, 1 হবে, এল এ কত হবে, 2 হবে, এম এ কত হবে, 3 হবে, এরকম পরপর হবে। তাহলে আমরা এরকম ভাবে কি করতে পারি, যে প্রত্যেক, তোমাকে প্রশ্ন করতে পারে যে এল কক্ষে কটা ইলেকট্রন থাকে, তাহলে এল কক্ষে, তাহলে এল এর ভ্যালু কত, এন এর ভ্যালু কত, 2, তাহলে 2 × 2², মোট কটা হচ্ছে দেখো, 8টা হচ্ছে। তাহলে এল কক্ষে কটা, 8টা। যদি এম কক্ষে বলে তখন কত হবে, 2 × n², মানে 2 × 3² হবে। মানে এখানে এন এর ভ্যালু কত, 3 নাম্বারে রয়েছে এখানে, তখন কটা হবে, এখানে 18টি হবে, ওকে। এরকম ভাবে। কিন্তু এর সঙ্গে এটা মনে রাখবে যে এখানে প্রত্যেকটা কক্ষপথে কটা করে ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা বের করবো, কিন্তু এটাও সঙ্গে মনে রাখবে যে
প্রতিটি পরমাণুর ক্ষেত্রে সব থেকে বাইরের কক্ষে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না, এবং এর ডিটেল কনসেপ্ট আমরা কোত্থেকে পাবো? পর্যায় সারণী চ্যাপ্টার থেকে পাবো, যেটা তোমাদের আমি ক্লাসের শুরু থেকেই বললাম যে আমি এই পার্টগুলোকে কি ভাবে করাবো, যে প্রথমে পরমাণু গঠন সম্পর্কে ডিটেলস কনসেপ্টটা দেবো, তারপরে আমরা চলে আসবো কি পর্যায় সারণীতে, এবং পর্যায় সারণীর পরে আমাদের অ্যাভোগাড্রো প্রকল্প আরও যা চ্যাপ্টার রয়েছে একসঙ্গে আমি করবো। কেন? কারণ এর মধ্যে পরপর ম্যাচিং বা সিকোয়েন্স হচ্ছে, সেগুলোকে আমরা মিলিয়ে পড়বো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এবং তোমরা ক্লাসগুলো পরপর দেখবে, তাহলে সুবিধা হবে অনেকটা। এখান থেকে আরেকটা লাইন কি লিখলাম, যে প্রতিটি পরমাণুর ক্ষেত্রে সব থেকে বাইরের কক্ষে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। ওকে, সব থেকে বাইরের কক্ষে, কিন্তু প্রত্যেকটা কক্ষে ইলেকট্রন সংখ্যা আমরা এরকমভাবে নির্ণয় করতে পারি, এবং এই ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সব থেকে আরো ভালো বুঝতে পারবে তোমরা পর্যায় সারণী চ্যাপ্টার থেকে। ওকে, যে চ্যাপ্টারটা আমাদের রেল বা এনএম, জিএনএম বা ডাব্লিউবিসিএস এর জন্য ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা আমরা যে পরের ক্লাস যখন প্রোভাইড করবো তখন ওখান থেকে ডিটেলস বলবো আরো। ওকে, এবার দেখো, তাহলে আমরা আরেকটা জিনিস আমরা এখান থেকে আরেকটু জেনে নিই, যে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন আর নিউট্রন থাকে। তাহলে আমরা তেজস্ক্রিয় মৌল সম্পর্ক কিন্তু আমরা মোটামুটি জানি, যে তেজস্ক্রিয় মৌলগুলো কি কি, যে রেডিয়াম, থুরিয়াম, এরকম বিভিন্ন যে তেজস্ক্রিয় মৌলগুলো রয়েছে, যে তেজস্ক্রিয় মৌল কখন তেজস্ক্রিয় হয় বা তেজস্ক্রিয়তার ধর্ম কখন দেখা যায়। যে সবসময় দেখবে এই যে পরমাণু নিউক্লিয়াসে যে প্রোটন আর নিউট্রন থাকে, কি থাকলো? প্রোটন আর নিউট্রন থাকলো। এই প্রোটন আর নিউট্রনের রেশিও n/p রেশিও যদি গ্রেটার দেন 1 থাকে, 1.5 থাকে, মানে গ্রেটার দেন 1/5 কিসের রেশিও? প্রোটন আর নিউট্রনের রেশিও। যদি 1.5 এর বেশি হয়, তাহলে সেই মৌলগুলো কি হয়? তেজস্ক্রিয় মৌল হয়। ওকে, যখনই একটা মৌল যখন তেজস্ক্রিয় মৌল হলো, তখন সে কি হয়ে যাবে? তখন তার তেজস্ক্রিয় ভাঙন শুরু হয়ে যাবে, মানে স্বতঃস্ফূর্তভাবে নিজের থেকে কি করবে? ভাঙতে শুরু করবে। তখন কি হবে? এই যে n/p রেশিও যত সময় না 1.5 এর নিচে না আসে, তত সময় ধরে সেই ভাঙন চলতে থাকবে। ওকে, এবং আরেকটা জিনিস দেখবে, যে সমস্ত নিউক্লিয়াসে যে এই নিউট্রন থেকে প্রোটন সংখ্যা অনেক বেশি, বা ভুল বললাম, যে হ্যাঁ, এই নিউট্রন থেকে প্রোটন সংখ্যা অনেক বেশি, তো সেই সমস্ত ক্ষেত্রেও, সেই সমস্ত পদার্থের ক্ষেত্রেও আমরা কি দেখি? যে তেজস্ক্রিয় ধর্ম দেখতে হবে, মানে আলটিমেট রেশিওটাও কিন্তু 1.5 এর থেকে বেশি হতে হবে। তাহলে এই তেজস্ক্রিয় পদার্থ যখন তেজস্ক্রিয় ধর্মটা তার মধ্যে প্রকাশ পায়, তখন এই পরমাণু তখন সুস্থির অবস্থায় আসার জন্য তখন কি করে? এর মধ্যে থেকে যে আলফা, বিটা আর গামা কণা নির্গত হয়। কি হয়? আলফা, বিটা আর গামা কণা নির্গত হয়। কারণ আলফা কণা আর বিটা কণা নির্গত হলে তখন এই নিউট্রন আর প্রোটনের রেশিওটাকে এটাকে ব্যালেন্স করে দেয়, মানে ঠিক করে দেয়। ওকে, এবং এই যে গামা কণা কখন নির্গত হয়? যে প্রথমে আগে আলফা আর বিটা কণা নির্গত হলে যে শক্তির, যে অতিরিক্ত শক্তি যেটা থাকে, সেই অতিরিক্ত শক্তি হিসাবে সেটাকে ব্যালেন্স করার জন্য তখন গামা রশ্মি রূপে সেই অতিরিক্ত শক্তি বেরিয়ে আসে। ওকে, তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস আমরা জানতে পারলাম, যে আলফা, বিটা এবং গামা কণা এটা কোত্থেকে আমরা পাই? পরমাণুর নিউক্লিয়াস থেকে আমরা পাই। এবং সবসময় মনে রাখবে যে গামা কণা কিন্তু এককভাবে আগে নির্গত হতে পারে না। এই যে আলফা বা বিটা কণা নির্গমনের ফলে যে অতিরিক্ত শক্তি পাই আমরা, বা অতিরিক্ত শক্তির যে ওখানে সৃষ্টি হয়, সেই অতিরিক্ত শক্তি গামা রশ্মি রূপে নির্গত হয়ে যায়, এবং একটা সময় পরে পরমাণুর গঠনকে কি করে? ভাঙতে যখন n/p রেশিওকে, যে আমাদের 1.5 এর নিচে নেমে চলে আসে বা 1.5 এ হয়ে যায়, তখন কি হবে? সেই ভাঙন বন্ধ হয়ে যায়। ওকে, তো এরকম ভাবে এটাকে ব্যালেন্স করে আমরা কি করতে পারি? ব্যালেন্স করে আমরা একটা মানে তেজস্ক্রিয় মৌল মানে সুস্থির অবস্থায় আসতে পারে। ওকে, তাহলে এখান থেকে দেখো আমরা যে বিষয়গুলো জানলাম সেগুলোকে পরপর তোমরা একটু দেখে নেবে এগুলো। তাহলে এখান থেকে ডিটেলস এরপরে আমি তোমাদের যেগুলো বলবো, যে নেক্সট ক্লাসে যেগুলো আসবে, সেটা হচ্ছে যে ইলেকট্রন, প্রোটন আর কি নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন সম্পর্কে তোমাদের কিন্তু ডিটেলস কনসেপ্ট জানতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসবে। তারপর এখান থেকে আবার তোমাদের জানতে হবে যে আইসোটোপ সম্পর্কে জানতে হবে, পরমাণুর ভর সংখ্যা সম্পর্কে জানতে হবে। এই সম্পর্কে বাকি যে পার্টটা রয়েছে সেটা আমি আরেকটা ক্লাসে, এটা ক্লাস 1 হলো, ক্লাস 2তে আমি ফুল কমপ্লিট করে দেবো। ওকে, তো তোমাদের পরমাণু গঠন সম্পর্কে মোটামুটি একটা কনসেপ্ট আমার কাছ থেকে পেলে আশা করছি ক্লাসটা তোমাদের হেল্পফুল হবে, এবং ক্লাস যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর কমেন্টে জানিও যে ক্লাস কেমন লাগছে, এবং তোমাদের আরও ক্লাস প্রয়োজন কিনা সেটাও আমাকে কমেন্টে জানিও। তাহলে আমি আরও তোমাদের কাছ থেকে মানে মোটিভেট হয়ে আরও ভালো ক্লাস প্রোভাইড করার চেষ্টা করব। ওকে,
তো চলো আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।